আমি সিদ্ধান্ত নিলাম আমি বের হয়ে যাব রুম থেকে। যেই ভাবা সেই কাজ। আমি গিয়ে দরজার লক খুলতে নিতেই শুদ্ধ আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল। আমি ওকে চড়মড়ে বসলাম। এমনটা হয় আমি নিজেও হতবাক। এটা কিভাবে সম্ভব? আমি শুদ্ধর গালে হাত দিলাম। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শুদ্ধ আমার দিকে রাগী চোখে তাকিয়ে ফুঙ্কার দিয়ে বলল, অনেক সহ্য করেছি মেহের, অনেক। আমি মানুষ, কোনো জীবজন্তু নই যে এমন ব্যবহার পাবো। আরে ভালোবাসি তোমায়। আজ 14 বছর পর আমি ফিরেছি এই শহরে শুধু তোমার জন্য, কারণ কথা দিয়েছিলাম ফিরবো। আর তুমি আমাকে ইগনোর করছো, লোকের কাছে বলছো আমি তোমাকে টর্চার করি। সিরিয়াসলি মেহের? আমি কখন বললাম এটা? আমি কিছু বলতে নিব তার আগে শুদ্ধ বলল, 14 বছর আগে তোমার সাথে আমার পরিচয়, তখন তুমি 10 বছরের ছিলে। আমার তোমাকে ভালো লাগতো। আমি তখন ওই স্কুলেই পড়তাম, 8-এ। আমার তোমায় ভালো লাগতো, কিন্তু দিন দিন সেটা ভালোবাসায় পরিণত হয়। একসময় আমার মনে হয় তোমায় ছাড়া থাকা সম্ভব না। আমার সাথে তোমার ফ্রেন্ডশিপ তো ছিলই, কিন্তু কোনো অধিকার ছিল না। আমি বাসায় সবাইকেই বলি, যখন আমি এসএসসি দেই, সবাই যা বলে তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বলে আমরা বা আমি কোনো সাধারণ মানুষ নই, আমাদের মাঝে কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে যা কোনো সাধারণ মানুষের সামনে আনার অনুমতি নেই। যখন যখন পৃথিবীতে কালো শক্তি আসবে, তাকে বিনাশ করতেই কাজে দিবে এই শক্তি। তাই আমি ওই দিনের পর থেকে দূরে থাকতে শুরু করি তোমার থেকে। তোমার বাবাকে আমার পরিবার এই বিষয়টা জানায়। উনি আমাকে তোমাদের বাসায় ত্রিসীমানায় আসতে না করে দেয়। অবুঝ হৃদয় বারবার তোমার কাছেই ফিরে যায়। মাঝ রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোমার বাসার সামনে, কিন্তু তোমাকে দেখতে পেতাম না। হতাশ হয়ে আবার চলে যেতাম। এভাবে 1 সপ্তাহ যাওয়ার পর একদিন তুমি আমাকে দেখেছিলে। তখন এসেছিলে নিচে, বলেছিলে কেন এতদিন কোনো যোগাযোগ রাখিনি, কেন হারিয়ে গেছি। আমি কোনো উত্তর দেইনি। তুমি ভুলে গেলে পরে আস্তে আস্তে আমায় নিয়ে পাহাড় সমান অভিমান সৃষ্টি হলো তোমার মনে। কথাগুলো বলে শুদ্ধ সবাই বসে পড়ল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার ছোটবেলার একটাই বন্ধু ছিল, সেটা শুদ্ধ, যাকে অর্ক নামেই চিনতাম। আমি ভাবিনি ও আমাকে ভালোবাসে। শুদ্ধ আবার বলতে শুরু করলো, এত বছর পর যখন তোমার সেই স্বপ্ন আর আজব কাজগুলোর কারণ খুঁজতে পেরে আটকেল, তখন আমি ওনার সামনে গিয়ে বলি, আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই। ছোট বাচ্চার মতো তোমার বাবার কাছে তোমায় চেয়েছি। জানি না কেন উনি রাজি হয়, কিন্তু তুমি তো বিয়ে করবে না এখন। তাই ওই দিন ওভাবে আগে বিয়ে করি আমার ফ্রেন্ডদের হেল্প নিয়ে। পরে তোমার বাবার কাছে যাই। যাকে পেতে আমি এত কিছু করলাম, সেই তুমি আমাকে দেখতে পারো না, সহ্য করতেই পারো না। হাস্যকর। বলেই শুদ্ধ হাসলো। ওর মুখে কষ্টের ছাপ। আমি কি করব? আমার কেন ওকে সহ্য হয় না আমি জানি না। ঠিক আছে, থাকো তুমি। তোমাকে আর আমাকে সহ্য করতে হবে না। আমি চলে যাব, আর কোনোদিন আমাকে দেখতে পারবে না। বলে শুদ্ধ উঠে যেতে নিলে আমি গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি না কেন আপনার সামনে এলে আমার শরীর জ্বালা করে। আমার খুব কষ্ট হয় তখন। আমি কি করব? শুদ্ধ ঘুরল না। ওর চোখে পানি স্পষ্ট, তবে নিঃশব্দে কেঁদে চলেছে ও। আমি চুপ করে আছি। কি বলবো আর? আমার কেন এমন হয় তা আমি নিজেও জানি না। আমি কান্না করছিলাম। আমার কান্নায় শুদ্ধর শার্ট ভিজে যাচ্ছিল। কতক্ষণ এভাবে কেঁদেছি আমি নিজেও জানি না। আমি ওকে ছাড়ার জন্য বাঁধন হালকা করতেই ও ঘুরে আমাকে জড়িয়ে ধরল। তখনই খুব কান্না পেল আমার। ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন একটু হলে হারিয়ে যাব। একটু পর আমার গালে হাত রেখে আমার দিকে তাকালো। চোখে অভিমানের ছাপ স্পষ্ট। ধীরে ধীরে ওর অষ্টদয় আমার অষ্টদয়ের দিকে এগোচ্ছে। 4 দিন পর ফুপির বাসায় যেতে হবে আজ। দাওয়াত আছে। শুদ্ধর সাথে ওই দিনের পর থেকে আমার আর ঝামেলা হয় না। আজবভাবে আমার ওকে দেখলে আর গা জ্বালা করে না। আমি এখন সুস্থ। এটা শুনে আম্মু আব্বু, শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু সবাই খুশি। আর তাই ফুপি আমাদের যেতে বলেছে, সব ঠিক হওয়ার খুশিতে। আমি রেডি হচ্ছিলাম।
কার্পল কালারের শাড়ি পরেছি, সাথে হাতে কানে ডায়মন্ডের রিং আর চুড়ি। আমি চুল ঠিক করছিলাম আর তখনই শুদ্ধ এসে পিছন থেকে জড়িয়ে ধরে। ওহো শুদ্ধ, ছাড়ো না, এমনিতেই কত লেট হয়ে গেছে। শুদ্ধ আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অনেকক্ষণ ধরে তোমায় দেখছিলাম না, মন খারাপ হয়ে গিয়েছিল। আমাকে এখন আমার মেডিসিন দাও। শুদ্ধ হুশ। চোখ বন্ধ করো। আমার বলার সাথে সাথে শুদ্ধ চোখ বন্ধ করে ফেলল। আমি ওর দিকে ঘুরে ওর গালের ঠোঁট ছুঁয়ে দৌড়ে বাইরে চলে গেলাম। শুদ্ধ থ হয়ে দাঁড়িয়ে আছে, ভালোই লাগছে। আমি হাসতে হাসতে নিচে নামতেই শাশুড়ি আম্মু বলল, আমার মামুনি এত খুশি কেন আজ? ফুপির বাসায় যাবে বলে? না আম্মু, এমনিতেই। আম্মু হেসে চলে গেল। একটু পর সবাই বের হলাম। শুদ্ধ ড্রাইভ করছে, ওর পাশে আমি বসে আছি। আম্মু বাবা অন্য গাড়িতে গেছে। একটু পরে পৌঁছে গেলাম ফুপির বাসায়। নামতেই দেখি ফুপি দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে সবাই ভিতরে গেলাম। সবাই বসে আড্ডা দিতেছি। আমি চুপচাপ রান্নাঘরে দিকে যাইতেছি। ফুপি রান্নাঘরেই ছিল। আমাকে দেখে ডাক দিল, কান্না করে বুকে জড়িয়ে নিল। কত আদরের তুই আমার মা, তোর জন্য আমি সব করতে পারি। ফুপি, জানি তো। আচ্ছা, তুমি কি রান্না করতেছো দেখি? দেখ সব তোর ফেভারিট। আমি দেখলাম। তারপর ফুপির সাথে আরও বেশ কিছুক্ষণ গল্প করে এসে সবার সাথে কথা বলছি। শুদ্ধ বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কিছু হয়েছে মনে হয়, বাট কি হয়েছে জিজ্ঞেসও করতে পারছি না। আমি উঠে বাড়িটা দেখতেছি। হঠাৎ দেখি স্টোর রুমের দরজাটা লক, আর ভিতরে কেমন যেন আওয়াজ হচ্ছে। ভয় পেয়ে যাই প্রচুর। দৌড়ে চলে আসি। আমাকে এভাবে আসতে দেখে শুদ্ধ আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শুদ্ধ ওখানে স্টোর রুমে। বলতে পারলাম না। ফুপি এসে আমার হাত ধরলো, আমাকে নিয়ে যেতে লাগলো। আমার সাথে কি হচ্ছে বুঝতে না পেরে আমি আম্মুকে ডাকছি, কাজ হচ্ছে না। ফুপি আমাকে ওই স্টোর রুমের সামনে নিয়ে গেল। তুই জানতে চেয়েছিলি না এখানে কি হচ্ছে? তবে শোন। ফুপির কথায় আমার শরীর ভয়ে কেঁপে উঠল। আমার হাত এমনভাবে ধরে আছে যে কালো হয়ে গেছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার আমি শুদ্ধকে ডাকার চেষ্টা করলাম। ওই ছেলে যত নষ্টের গোড়া, ওই ছেলেকে একদম ডাকবি না। ফুপি, কি বলছো তুমি এসব? তুমি এমনই বা করছো কেন? আমার কথায় ফুপি উত্তর দিল না। আমাকে ওই স্টোর রুমের ভিতরে নিয়ে যেতে লাগলো। রুমের ভিতর চলে গেছি প্রায়, তখনই ফুপি ছিটকে দূরে পড়ে গেল। শুদ্ধ এসে আমাকে ধরল, আর ফুপি যাকে এতক্ষণ ভাবছিলাম সেটা ছিল কালো কোনো ছায়া। ভয় পেয়ে যাই আমি। শুদ্ধর হাত ধরে দ্রুত ওই জায়গা থেকে চলে আসি। আমাকে হাঁপাতে দেখে ড্রয়িং রুমে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। ফুপিয়া ছিল সেখানে। শরীর খারাপ লাগছে বলে রুমে নিয়ে যায় শুদ্ধ আমাকে। রাতে অসুস্থ হয়ে পড়ায় বাসায় আর যাওয়া হয়নি। আম্মু বাবা সহ শ্বশুর আম্মু আব্বু সবাই চলে গেছে। আমি আর শুদ্ধ থেকে গেছি। রাতে খাওয়া দাওয়া করার সময় ফুপির ফোনে একটা কল আসে। কে কল করেছে ফুপি? মিষ্টি আপু? এতদিনের এইসব ঘটনায় আপুর কথা জানাই হয়নি। কেমন আছে আপু? আছে কোনো রকম। কথাটা কেমন করে যেন বলল ফুপি। আমি ফোনটা চাইলাম, দিল না। বলল পরে কল করলে দিব। আমিও রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছি। হঠাৎ মাঝরাতে খুব জোরে বাতাস শুরু হলো। রুমের দরজাগুলো খুলে গেল। আমার ঘুম ভেঙে গেল সাথে সাথেই। আমি উঠে বসলাম, দেখি শুদ্ধ ঘুমাচ্ছে। ওকে আর ডাকলাম না। জানালা আর দরজা ভালোভাবে লাগিয়ে বেডের দিকে যেতে নিতেই শুনতে পেলাম কেউ বলছে, খুবই ধীরে ধীরে বলছে। আমার মনে হলো আমার পিছে কেউ আছে। আমি হুট করে ঘুরলাম, না কেউ নেই তো। আমি অবাক হলাম এটা দেখে যে আমার রুমের চায়নায় সেম আমার মতোই কেউ একজন দাঁড়িয়ে, কিন্তু তার পোশাক আলাদা। মৃত ব্যক্তির পোশাক তার শরীরে। আমি ভয়ে এক চিৎকার দিলাম। শুদ্ধ উঠে লাইট অন করলো। আমার কাছে এসে আমাকে বলল,
কি হয়েছে মেহের? আর ইউ ওকে? আমি শুদ্ধকে সবটা বললাম। সব শুনে ও বলল, আমি জানতাম আমার সন্দেহ সত্যি হলো। মানে কি বলতে চাইছো? শুদ্ধ কিছু বলার আগেই দরজায় নক পড়ল। খুলে দেখি তোমরা ঠিক আছো? কেমন একটা আওয়াজ শুনলাম। মেহের একটু ভয় পেয়েছিল তাই পড়ে গিয়েছিল। ও আচ্ছা। ফুপি, এই বাসায় কালো শক্তি আছে? শুদ্ধর করা প্রশ্নে আমি চমকে গেলেও ফুপি একদম স্বাভাবিক ছিল। ফুপি বলল, তুমি খুব বেশি তো হলি। তা বলতে পারেন। ফুপি হনহন করে চলে গেল। শুদ্ধ হাসলো। আমি কিছু বুঝতে পারিনি। পরের দিন সকালেই শুদ্ধ আমাকে নিয়ে চলে এলো, কিন্তু বাসায় লক। আম্মু বাবা কই তাহলে? শুদ্ধকে জিজ্ঞেস করলাম, আম্মু বাবা কোথায়? ওরা অন্য বাসায় আছে। আমাদের সামনে এখন বিপদ মেহের। আমি চাই না এই বিপদে বাবা মাকে জড়াতে। কিসের বিপদ? কার থেকে বিপদ? যদি বলি তোমার ফুপির মেয়ের থেকে। মিষ্টি আপু? কি বলছেন এইসব? শুদ্ধ হাসলো। আমি সবটা বুঝতে একটু টাইম নিয়েছি মেহের, আর না। আমাকে এবার যা করার করতে হবে, আর কাল সকলেই তখন মিষ্টি আপুর শ্বশুর বাড়ি যাব। ওকে। হুম। আমরা ছাড়া বাবা মা কিভাবে থাকবে? আমি সবটা বলেছি আম্মু আব্বুকে। তারা সবাইকে বলবে হসপিটালের কাজে আমি দুইজনই লন্ডন গিয়েছি। এত সব কখন করলে? রাস্তায় আস্তে আস্তে। শুদ্ধ আর দাঁড়ালো না, সোজা চলে গেল ভিতরে। আমিও দরজা লক করে ভিতরে এলাম। আমি কিছু করতে পারতেছি না কেন? কিভাবে ও বারবার আমার হাত থেকে বেঁচে যাচ্ছে? কিসের শক্তিতে? আমার এতদিনের সাধনা? না না না, কিছুতেই নষ্ট করা যাবে না। সেটাই তো, তোমার মনে আছে সেই ভবিষ্যৎবাণী? কেউ আসবে ওর রক্ষা কবচ হয়ে, কাল কুঠুরিতে যাবে আজ, কাল আমাবস্যা গেল, কালো একে মেরে আবার প্রতিশোধ পূর্ণ করতে পারতাম। শুদ্ধ, আমার কেন মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। থাকতে কোনো ভয় নেই। শোনো, আমি যদি তোমাকে ডাকি কখনো, মানে ধরো এই এশার আজানের পর থেকে যে কোনো সময়, তুমি আমার ডাকটা 3বার না শুনে রেসপন্স করবে না, আর না দরজা খুলবে। ঠিক আছে। আমি একটু হসপিটাল যাচ্ছি, একজন পেশেন্ট ইমার্জেন্সিতে আছে। আচ্ছা। শুদ্ধ বেরিয়ে গেল। একা একা বাড়ির সব লাইট জ্বালিয়ে বসে আছি, টিভি দেখছি। হঠাৎই বাহিরে ঝড় শুরু হলো। জানালা লাগাতে গিয়ে দেখি দূরে থেকে দুটো চোখ আমাকে দেখছে। ভয় পেয়ে তাড়াতাড়ি জানালা বন্ধ করে ফেললাম। তখনই বেল বেজে উঠল। আমার মনে অজানা ভয় হানা দিল। আমি জিজ্ঞেস করলাম, কে? আমি সত্য, দরজা খুলে যান। আমি একটু স্বস্তি পেলাম। দরজা খুলতে গেলাম, দরজার লক খুলে ফেলেছি প্রায়। তখনই ফোন বেজে উঠল। ফোন হাতেই ছিল। তাকিয়ে দেখি শুদ্ধর কল। আমি তো ভয় পেয়ে গেছি। ও দরজার বাইরে থেকে কেন কল করে? কল রিসিভ করতেই শুদ্ধ যা বলল তা শুনে আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। মেয়ের আজ বাড়ি ফিরতে পারবো না, ফিরলেও ভোর হবে, তুমি নিজের খেয়াল রেখো, আর দরজা জানালা বন্ধ করে রেখো একদম। শুদ্ধর কথায় আমার গলার আওয়াজ বের হচ্ছে না। ও যদি হসপিটালে থাকে তবে দরজার বাইরে কে? তুমি হসপিটালে হলে বাইরে কে? কি বলছো মেঘের? কে এসেছে? দরজা খুলবে না একদম? আমি তো খুলতেই নিয়েছিলাম। না, একদম না। আমি শুদ্ধকে আর কিছু বলার আগেই খট করে একটা শব্দ হলো। দরজা খুলে গেল। বাহিরে কেউ নেই। প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে। শুদ্ধ ফোনে হ্যালো হ্যালো করছে। আমি ফোন কানে নিতেই শুদ্ধ বলল, কি হয়েছিল? ও কে যেন নক করছিল দরজা, কিন্তু এখন কেউ নেই। তুমি দরজা লক করে এসো। আমি দরজা লক করে কথা শেষ করে রুমে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম আমার পিছে কালো ওই ছায়ামূর্তি। ভয় পেয়ে পিছে ঘুরলাম। এখনও আছে, আমার দিকে আসছে। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম, কিন্তু লাভ হলো না। ছায়ামূর্তিটা আমার সামনে চলে এসেছে। আমি যেদিকেই যাই ওইটা আমার সামনে চলে আসছে। ফোনটাও রুমে ফেলে এসেছি। কি করব এবার? হঠাৎ খেয়াল করলাম কালো অবয়বটার হাতে কুড়াল। আমি এক চিৎকার দিয়ে বাসা থেকেই বের হয়ে গেলাম। ওটা আমার পিছু পিছু আসছে।
আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ হাতের টান অনুভব করলাম। মিষ্টি আপু আমাকে টান দিয়েছে। আপু তুমি এখন এখানে? আমার পিছে দেখো। হুস, চুপ, কোনো আওয়াজ করিস না। তুই আমার সাথে চল, মসজিদ আছে আশেপাশে কোথাও। হুম, কিন্তু আমি কোন রাস্তায় এসেছি আশেপাশে কিছু চিনতেছি না। তুই কবরস্থানে এসেছিস। আপুর কোথায় আমার ভয় আরও বেড়ে গেল। আমার জানা মতে আমাদের বাসার আশেপাশে তো কোনো কবরস্থান নেই। আমি আপুকে বললাম, আপু এখানে কেন এসেছি আমরা? আমরা না, তুই এসেছিস, তোকে আনা হয়েছে। তোর সামনে বিপদ, শুদ্ধ ভাইকে জানানো দরকার ছিল। ও তো হসপিটালে। হ্যাঁ, মিথ্যে মায়ের আশ্রয় নিয়ে ওকে তোর কাছ থেকে সরানো হয়েছে। কে করেছে এসব আপু? তুমি কথা বলছো? হ্যাঁ, আমার মা অনেক আগে থেকেই কালো জাদুর সাধনা করত। বাবার ব্যবসার সম্পদ এই কালো জাদুর বলেই মা হাতিয়েছে। আমার মা দেখতে যেমন, আসলে সে তেমন নয়। সে এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। সে এখন চায় অমর হতে। তার জন্য লাগবে দুজন পবিত্র আত্মা, যাদের বলি দিবে। শক্তি অনেক বেড়ে গেছে মায়ের, কারণ একজনকে বলি দেওয়া শেষ। এবার তোর পালা। ছোট থেকেই মা তোকে আদর বেশি এই জন্যই করতো, যাতে তোকে বলি দিতে পারে। তোর ওপর কারো জাদুও করেছে, যাতে শুদ্ধ বাইকে তুই সহ্য করতে না পারিস, সবার চোখে খারাপ হয়ে যাস, যাতে তুই হারিয়ে গেলেও কেউ অত মাথা ঘামাবে না। প্রথম কাকে বলে দিয়েছে? আমাকে। আপুর মুখে এই কথা শোনার সাথে সাথে আমি আপুর থেকে ছিটকে সরে যাই। কি বলছে এসব? বৃষ্টির কারণে কবরস্থানের মাটি ভেজা ছিল। আমার পা আটকে যায়, আমি নড়তেও পারছি না। মিষ্টি আপু হাওয়ায় মিলিয়ে গেল, আর ওই অবয়বটাকেও দেখতে পাচ্ছি না এখন। কিন্তু আমার পা কিসে আটকালো? তখনই দেখতে পাই একজন মহিলা সামনে আগুন নিয়ে যজ্ঞ করছে মনে হয়। আমি কিছুতেই পা আগাতে পারছি না। মহিলাটা আমার দিকে তাকিয়ে বিকট হাসি দিল। আমি চিনতে পারিনি মহিলাটাকে। দূর থেকে মুখ ভালো করে বোঝা যায় না। একটু পরেই মহিলাটা উঠে আমার দিকে এগোতে লাগলো। তখনই খেয়াল করলাম মহিলাটা আর কেউ নয়, ফুপি। আমার চোখের পানি চলে এলো। যে ফুপিকে এত ভালোবাসতাম, মায়ের পরে স্থানটাকে যাকে দিয়েছিলাম, সে এমন করলো। আমার ভাবার যা বলার আর কিছুই নাই। আমি সত্যি আজ বোবা হয়ে গেছি। ফুপি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো, বলতে শুরু করলো, ভালো ভাগ্য তোর, বারবার বেঁচে যাস। এবার তো মেরেই ফেলেছিলাম, তাও বেঁচে গেলে। আমার সব কালো জাদুর শক্তি শেষ করে দিল তোর পর। ওর সাথে তোর মিলনের ফলে আমার সব মায়া কেটে গেল। তোর উপর থেকে তুই সুস্থ হয়ে গেলি। এদিকে সময় ঘনিয়ে আসলো, হাতে ছিল একটা পূর্ণিমা। শেট, আজ আজ তোকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। আমি হব পৃথিবীর সব থেকে শক্তিশালী পিশাচ। ওই দেখ। হাত দিয়ে সামনের দিকে ইশারা করলো। আমি আর এক দফা অবাক হলাম। এটা নিলয়, মিষ্টি আপুর বর আর আপুর শাশুড়ি। ফুপি আবারও বলতে শুরু করলো, বুঝিসনি তো কেন পড়া এখানে? আমি মাথা নাড়িয়ে না করলাম। তখন ফুপি বলতে শুরু করলো, ওরাও পিশাচ। আমার চেলাও বলতে পারিস। বৃষ্টিকে বলি দিতে ওরাই সাহায্য করেছে। বৃষ্টির আত্মা জাদু বলে আটকে রেখেছি, একসাথে তোদের মুক্ত করব বলে। আমার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। এমন মা যেন কারো না হয়। ফুপি এবার যা বলল তাতে আমার কলিজা শুকিয়ে গেল। ওকে ধর তোরা, আজ ওর রক্তে গোসল করে আমি সর্বশক্তিমান হব। তোর শুদ্ধ আজ ওখানে আসতে পারবে না। ওকে হাসপাতালে আটকে দিয়েছি। বলেই হা হা করে হাসতে লাগলো। একটা কুড়াল নিয়ে এলো, একদম নতুন, তবে কুড়ালের গায়ে রক্ত লেগে আছে। এটা দিয়েই মিষ্টি আবুকে মেরেছে। তবে আমি আশেপাশে একবার তাকালাম, তখনই আমার পাশে বাতাসের বেগে একটা কথা বাড়ি খেলো। কথাটা হলো,
ভয় পাস না বোন, আমি তোকে বাঁচাবো। শুদ্ধ আসবে দেখিস, আমার মতন তোকে মরতে দিব না আমি। আপুর কথা কান থেকে সরতেই নিলয় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ফুপি কুড়াল দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার দিকে কোপ মারতে নিলেই কোথা থেকে জোরে জোরে কোরআনের আয়াত শুনতে পেলাম, যা শুনে ফুপি সহ সকলের চিৎকার শুরু করলো, বন্ধ করো বলে। শুদ্ধর সাথে একজন ইমাম আসছে, সেই আয়াতগুলো পড়ছেন। শুদ্ধ এসে আমাকে টেনে তুলল। ইমাম সাহেব বললেন, ওই সব কিছু জ্বালিয়ে দাও। শুদ্ধ জ্বালাতে গেলেই নিলয়কে আটকে দিল। আমি দৌড়ে গিয়ে সব কিছু একসাথে করে চোখের আগুনে ফেলে দিলাম, আর ওরা চিৎকার শুরু করলো। নিলয় আর ওর মা চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। ফুপির কিছু হয়নি। ফুপি হাসছে। ফুপি এসে আমার গলা চেপে ধরোয়। আর তখনই ইমাম সাহেব বলে, ওনার গলায় একটা চেন আছে, ওইটা পরাতে হবে। ফুপির সাথে ধস্তাধস্তি শুরু হয় আমার মুখে রক্ত উঠে যায়। ফুপি আমাকে নিয়ে শূন্যে উঠে পড়ে। তখনই সুযোগ বুঝে ফুপির গলা থেকে চেন টান দিয়ে নিচে ফেলে দিই, আর শুদ্ধ সেটা নিয়ে ওই আগুনে ফেলে দেয়। ফুপির সাথে সাথেই নিচে পড়ে যায়। ছটপট করতে করতে শুধু বলে, আমি ফিরবো, আমি তোকে মেরেই তবে দম নিব। বলতে বলতেই ছাই হয়ে যায় ফুপি। শুদ্ধ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো? ইমাম সাহেব আমাদের সামনে এসে বললেন, ও অনেক খারাপ পিসাদ, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হবে না কেউ। আর এই জায়গাটা ঘেরাওয়া করে এখানে কোরআন খতম করা খুব দরকার। ওর সাথে থাকা সব আত্মা মুক্তি পেয়ে গেছে। বলে উনি চলে যান। আমরা বাড়ি ফিরি। পরের দিন ওখানে কুরআন খতম দেওয়া হয় অনেক হাফেজ জন মিলে। তারপর সন্ধ্যার পর থেকে কেউ আমাদের বাড়ি থেকে বের হয় না, আর না মাঝরাতে। যে কোনো বিপদ হোক ভোরে বের হওয়া হয়, তাও রাতে না। আর ওই কবরস্থানের আশেপাশেও আমাদের পরিবারের কেউ যায় না। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি। আমি শুদ্ধকে পেয়ে সত্যিই খুব লাকি। ও না থাকলে ওই দিন বেঁচে ফিরতে পারতাম না। 7 বছর পর আজ অনেকগুলো দিন পর বাংলাদেশে পা রেখেছি। আমার পাশে আছে আমার ছোট ছেলে শাহরিয়ার সাফিল, সবাই সাফি বলেই ডাকে। ওকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। শুদ্ধর হসপিটালের কাজে 7 বছরের জন্য আমেরিকায় যাওয়া হয়েছিল। আজ ফিরলাম। আজ আকাশ মেঘলা। আমার পাশে সাফিন অনেকক্ষণ ধরে ছটপট করছে সে বাহিরে যাবে। 5 বছরের পিচ্চি আমার কথা কম, বাবার কথা বেশি শোনে, কারণ আমি তাকে দুষ্টুমি করতে না করি। আর শুদ্ধ নতুন নতুন দুষ্টুমি শেখায়। কথা বলতে বলতে বাসার সামনে চলে আসছি। শাশুড়ি আম্মু বাবা এখানে থাকে, আর আমার বাবা মা আমার ভাইয়ের সাথে আমেরিকায় থাকে। বাসার সামনে আসতেই সাফিন খুশি হয়ে গেছে। আম্মু তো সাফিনকে পেয়ে খুশি। আমি শুদ্ধ বাবার সাথে কথা বলতে বলতে ভিতরে গেলাম। সবাই অনেক খুশি। রুমে গেলাম চেঞ্জ করতে। শুদ্ধ ডাকছে, মেহের, মেহের, বলো। সাফিনকে সাবধানে রেখো, ও কিন্তু অনেক দুষ্টুমি করে। বাড়ির পেছনের ওই কবরস্থানে যেন না যায়। সমস্যা নাই। শুদ্ধ চেঞ্জ করতে গেলে আমি চেঞ্জ করে এসে নিচে গেলাম বাবার কাছে। রূপার বিয়ে হয়েছে, ও সংসার করতে ব্যস্ত, কাল আসবে। আর শান্ত ডক্টর হয়ে গেছে এখন, অনেক নামকরা ডক্টর। ও বিয়ে করেনি। ওর কথা বিয়ে ছাড়া থাকা যায় না। ওকে আর কেউ জোর করে নাই। তবে আম্মু অনেক বলেছে, ও শোনেনি, তাই আর বলে না। আমি বাবার সাথে গল্প করছিলাম, তখনই আজান দিল। আম্মু সাফিনকে নিয়ে গেছে বাইরে কাপড় তুলতে। আম্মু আর সাফিন একটু পরেই এলো। সাফিনকে চুপচাপ লাগছিল। আমার ছেলে তো এত চুপচাপ না। তবে সাফিন কথা বলল না আমার সাথে। শুদ্ধর সাথে রুমে যেতে দেখা হলো। শুদ্ধ কোলে নিলে ও মুখ ভার করে রাখলো। তারপর কোল থেকে নেমে রুমে গেল। হঠাৎ ঝড় শুরু হলো বাহিরে। তাড়াতাড়ি দরজা জানালা লাগালাম। আজই আসলাম আর আজই এমন।
কেন হচ্ছে ভয় কাজ করছে মনে। হঠাৎ সাবিন চিৎকার করলো। দৌড়ে রুমে গিয়ে দেখি ও নিচে পড়ে আছে। আয়নায় লেখা, কথা দিয়েছিলাম ফিরবো। এটা দেখে আমি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে অনেক ভয়ে থাকি, জানি না কখন কি হয়। আমাদের দেওয়া গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল প্লিজ প্লিজ প্লিজ।